মনে হয় এখন জনসাধারণকে ছাড়িয়ে যাওয়ার সময় এসেছে, কারণ দিনকাল কেমন যাচ্ছে তা নিজেও জানি না। নোট সিরিজকে আগের মতন জাতীয় সিরিজও বলা হচ্ছে না। তবে নাথিং এর রিসেন্টলি লঞ্চ হওয়া CMF ফোন 2 Pro এটাকে নাকি জাতীয় সিরিজের কাতারে রাখা হচ্ছে। বলেন কি? মূলত এটিকে নিয়ে মানুষের মনে আলাদা একটা হাইপ তৈরি হয়েছে, হওয়ারই কথা। কারণ আপনি বাজেটের মধ্যে সম্পূর্ণ ব্যালেন্সড একটা স্পেসিফিকেশন এখানে আপনি পাচ্ছেন। আপনি ক্যামেরা থেকে শুরু করে পারফরমেন্স, গেমিং, ডিসপ্লে, ডিজাইন সবকিছুর ক্ষেত্রে কিন্তু একটা ব্যালেন্সড স্পেসিফিকেশন আমাদেরকে অফার করছে, তাও প্রাইস পয়েন্টের মধ্যে। আমি বিশ্বাস করি না। তবে আসলে কি জাতীয় সিরিজের টাইটেলটা সে ধরে রাখতে পারবে? বিস্তারিত সবকিছু জানাবো এই ভিডিওতে। তার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে এবং ভিডিও থেকে লাইক দিয়ে ভিডিওটি শুরু করা যাক। আর আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো এবং লাইক শেয়ার দিতে ভুলবেন না। প্রথম লোকে স্মার্টফোনটি সবারই পছন্দ হওয়ার কথা, কারণ ইউনিক একটা ডিজাইন দিয়েছে। আপনারা যারা একটু ইউনিক ডিজাইন খুঁজছেন তারা অবশ্যই স্মার্টফোনটি চেক আউট করতে পারেন। তবে তাই বলে সবারই পছন্দ হবে তা না, এক একজনের পছন্দ কিন্তু এক এক রকম হয়ে থাকে। আর এর ব্যাকে যতগুলো স্ক্রু দেখতে পাচ্ছেন ওগুলো কিন্তু বক্সে থাকা একটা স্ক্রু ড্রাইভারের মাধ্যমে আপনি সবকিছু খুলতে পারবেন, যার জন্য ব্যাক প্যানেলটা খুলে আপনি কিন্তু এক্সট্রা ব্যাক শিল্ড এখানে অ্যাটাচ করতে পারবেন, যার উপর আপনি চাইলেও কিন্তু কিছু ক্যামেরা শিল্ড অ্যাটাচ করতে পারবেন, যেমন আলট্রা ওয়াইড লেন্স হলো কিংবা ফিশাই লেন্স। তবে এগুলো আপনাকে আলাদা করে পারচেজ করতে হবে। এছাড়াও ব্যাক শিল্ডটা আপনার ম্যাক সাপোর্ট করে, এটা আপনার বিভিন্ন জায়গায় অ্যাটাচ করার জন্য। তবে থাকছে না কোনো ওয়্যারলেস চার্জিং এর সুবিধা। প্রাইস পয়েন্ট হিসেবে বিল কোয়ালিটিতে একটু কম্প্রোমাইজ করেছে, ফুলভরে প্লাস্টিক কিংবা পলিকার্বনের সাথেই আসে। তবে ব্যাগটা কিছুটা ফ্রস্টেড হওয়ায় কিছুটা গ্লাসি গ্লাসি ফিল দিবে আপনাকে। প্রসেসর হিসেবে দেওয়া হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 Pro, যেটা 4nm বেস্ট একটা অক্টাকোর প্রসেসর। আর এই চিপসেটটাকে কাইন্ড অফ CMF ফোন 1 এর সাথেও কম্পেয়ার করতে পারেন। খুব একটা বড় চেঞ্জ এনেছে তা না। আপনি CMF ফোন 1 এর মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 এটা একটা টুইট ভার্সন বলতে পারেন। তবে পারফরমেন্সে অনেক বড় জাম্প দিচ্ছে তা না। তবে নাথিং এর ফোন কেন সবথেকে বেশি জনপ্রিয়, সেসব রিজনের মধ্যে একটা অবশ্যই UI থাকবেই থাকবে। আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 15 এর সাথে আসা স্মার্টফোনটি ব্যাক এন্ড আমরা দেখতে পারবো তাদের নিজস্ব UI নাথিং OS 3.2, যেখানে আমরা আগামী 3 বছরের মেজর আপডেট এবং 4 বছরের সিকিউরিটি প্যাচ লেভেলের আপডেট পাবো। UI নিয়ে কাইন্ডলি বলতে চাই, স্যামসাং এর পরে যদি কোনো UI থাকে তাহলে সেটা হচ্ছে নাথিং। তবে এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, এক এক মানুষের এক এক রকম হতে পারে। তবে আপনারা যারা নাথিং ফোন ইউজার রয়েছেন কিংবা ভিডিওটা দেখছেন নাথিং ফোন দিয়ে, অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না UI সম্পর্কে। এক কথায় UIটা আপনি একটা স্ট্রং অ্যান্ড্রয়েডের ফিল পাবেন কাইন্ড অফ, সাথে কাস্টমাইজেশনের সুবিধা থাকায় অল ওভার ভালো একটা UI এক্সপিরিয়েন্স পাবেন। হিট ম্যানেজমেন্টও তারা বেশ ভালো ইমপ্রুভমেন্ট করেছে। স্মার্টফোনটি খুব বেশি গরমও হয় না, আর যদি গরমও হয়ে যায় তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু ঠান্ডা হয়ে যাচ্ছিল। মাল্টিটাস্কিং এর ক্ষেত্রে এসে UFS 2.2 এর ক্যাটাগরিটা মোটামুটি চালানযোগ্যই ছিল। তবে এই প্রাইস পয়েন্টটা আমরা 3 পয়েন্টের উপর আশা করি। অ্যাজ কম্পেয়ার টু আপনি বাজারে এর থেকে কম প্রাইস পয়েন্টের স্মার্টফোনগুলোতেও কিন্তু আপনি 3.1 এর ক্যাটাগরি দেখতে পারবেন। IQ Z10X ও মেবি 3.1 এর ক্যাটাগরি দেওয়া হয়েছিল, যেটা কিন্তু আপনার 20,000 টাকা প্রাইস পয়েন্টের মধ্যেই পাওয়া যাচ্ছে। তবে র্যাম ম্যানেজমেন্টের ক্ষেত্রে তাদের একটা থামস আপ। আপনি 8GB র্যাম ভ্যারিয়েন্টটা পারচেস করলে বুঝতে পারবেন না যে আপনি 8GB চালাচ্ছেন নাকি 12GB র্যাম ভ্যারিয়েন্টের স্মার্টফোনগুলো চালাচ্ছেন। সাথে রিড এবং রাইটের স্পিড ভালো থাকায় আপনার অ্যাপ ওপেনিং এবং ক্লোজিং মোটামুটি ভালোই ছিল স্পিড। গেমিং এর প্রসঙ্গে আসলে পাবজির মতন গেম 120 FPS এ রেখে প্লে করতে পারবেন। তবে আধা ঘন্টা খেলার পর আমরা এভারেজ FPS পেয়েছি কিন্তু 115 কিংবা 17 FPS। সাথে জেনশিন ইম্প্যাক্টের মতন গেমটাও বাই ডিফল্ট 60 FPS এ রেখে প্লে করেছি আমরা, সেখানেও এভারেজ FPS পেয়েছি কিন্তু 58 FPS। মাঝে মধ্যে মাইক্রো স্টাটারিং এর কিছু ইস্যু দেখতে পেয়েছি, তবে ল্যাগস কিংবা ফ্রেম ড্রপস এর মতন ইস্যু দেখতে পাই না এখানে। সাথে ফ্রি ফায়ার গেমটা কিন্তু এক কথায় মাখনের মতন প্লে করতে পারবেন। আর মিস করবেন না এর শর্টকাট কাস্টম বাটনটি। হ্যাঁ, তবে এখানে AI তেমন খুব একটা ফিউচার নাই। তবে আপনার ডে বাই ডে মাল্টিটাস্কিং এর ক্ষেত্রে এটা আপনার নিজের মতন কাস্টমাইজেশন করে আপনি ইউজ করতে পারবেন। সাথে ডিসপ্লে হিসেবে দিয়েছে 6.77 ইঞ্চি মাপের 120 Hz রিফ্রেশের যুক্ত ফুল HD প্লাস রেজুলেশন একটি অ্যামোলেড ডিসপ্লে, যেটা আপনার 1 বিলিয়ন কালার সাপোর্ট করে। আর নাম্বারিং গেম 3000 নিটসের পিক ব্রাইটনেস, তবে HBM 1300 নিটস, যেটা রোদের আলোতে যথেষ্ট ব্রাইটই ছিল বলবো আমি। সাথে HDR10+ এরও সার্টিফিকেশন। তবে এখানে পান্ডা গ্লাসের প্রোডাকশন না দিয়ে যদি কর্নিং গোরিলা গ্লাসে দিত তাহলে একটু বেটার হতো। তবে ডিসপ্লে যে চিন এবং বেজেল এরিয়াটুকু রয়েছে সেটা কিন্তু তারা সিমেট্রিক্যাল রাখতে কিছুটা মোটা দিয়েছে, এটা আমার ওপিনিয়ন। আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। অল ওভার ডিসপ্লেটি আপনার যথেষ্ট স্মুথ এবং কালারফুল ছিল। 185 গ্রাম ওজন এবং 7.8 মিলিমিটার থিকনেসের সাথে আসা স্মার্টফোনটিতে আমরা 5000 mAh একটি ব্যাটারি দেখতে পারবো, যেটা এ সময় এসে অনেকটাই নেগেটিভ কাতারেই রাখবো আমি, কারণ যেখানে আমরা এই প্রাইস পয়েন্টের মধ্যে অন্যান্য স্মার্টফোনে সিলিকন কার্বন টেকনোলজি ইউজ হতে দেখছি। সাথে 33 ওয়াটের চার্জিং ব্রিকটা আপনাকে বক্সে দিবে, সেটা ভালো ব্যাপার। তবে এই প্রাইস পয়েন্টের মধ্যে আসলে এটা খুবই স্লো হয়ে যাচ্ছে। তবে চার্জিং ব্রিকটা বক্সেই দিয়েছে। তবে যে প্রাইস পয়েন্টের মধ্যে লঞ্চ হলো এই প্রাইস পয়েন্টের মধ্যে সিঙ্গেল স্পিকার ব্যাপারটা সম্পূর্ণই
ডিসঅ্যাপয়েন্টেড ছিলাম আমি। তাই যারা স্টিরিও স্পিকার লাভার কিংবা একবার প্রেমে পড়েছে তারা অবশ্যই সাউন্ড কোয়ালিটি নিয়ে প্রশ্ন তুলবেন, তাই সেটাও মাথা রাখবেন। তবে ফুল বডি প্লাস্টিক হওয়ার সত্ত্বেও কিন্তু এখানে ক্র্যাশ পড়ার পসিবিলিটিস থাকবে, তাই ব্যাক কেসটা অবশ্যই ইউজ করবেন। ব্যাকে থাকা ট্রিপল ক্যামেরা সেটআপে আসলে সবগুলোই কাজের সেন্সর, 50 মেগাপিক্সেলের ওয়াইড যুক্ত মেইন সেন্সর, সেকেন্ডারিতে 50 মেগাপিক্সেলের 2x টেলিফোটো লেন্স, দেন 38 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড। তবে প্রাইমারি ক্যামেরাতে কোনো প্রকার ওআইএস থাকছে না, সেটা একটু মাথায় রাখবেন, যেটা এই বাজেটের মধ্যে অবশ্যই দেওয়া উচিত ছিল। তবে 50 মেগাপিক্সেলের যে টেলিফোটো লেন্সটা দিয়েছে ওটা কিন্তু আপনার অমনিভিশনের সেন্সর, আপনার OB50D, যেটা তার প্রাইস পয়েন্ট হিসেবে খুবই রিয়ার একটা সেন্সর এখানে দিয়েছে। ব্যাক ক্যামেরা দ্বারা সর্বোচ্চ 4K তে ভিডিওগুলো করা গেল। ফ্রন্টে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাটা আপনার 1080p তে 30 fps ভিডিওগুলো শুট করতে পারছিল, যেখানে এই প্রাইস পয়েন্টে 4K বাধ্যতামূলক দেওয়া উচিত ছিল। ব্যাক ক্যামেরার ভিডিওগুলোতে আমরা কিছুটা গ্লিটারিং এর ইস্যু দেখতে পেয়েছি, আর তেমন শার্পও না, অল ওভার এভারেজ টাইপের একটা রেজাল্ট আপনাকে দিবে। আর ব্যাক ক্যামেরার ছবিগুলো দেখতে পাচ্ছেন বেশ ব্রাইট, কালারফুল এবং ভাইব্রেন্ট টাইপের ছিল। ছবিগুলো শার্পনেস এবং ডিটেইলস দিয়ে প্রাইস পয়েন্টে মোটামুটি ভালো কাতারে রাখা যাচ্ছিল, আর ডাইনামিক রেঞ্জটাও মোটামুটি টাইপের ছিল। তবে কিছু ছবি আপনার কাছে একটু ওভার প্রসেস মনে হবে, মানে ছবিগুলো তোলার পর কিছুটা প্রসেসিং করে দেয়। লো লাইট এরিয়াতে যদি লাইট কন্ডিশন একদমই কম হয় তাহলে লো লাইটের ছবিগুলো তুলে কিন্তু আপনি ভালো একটা রেজাল্ট পাবেন না। তবে মোটামুটি লাইট কন্ডিশন হলে চালানযোগ্য ছিল ছবিগুলো। 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইডটাও এভারেজ টাইপের ছিল। ছবিতে কর্নার এরিয়াগুলোতে দেখতে পাচ্ছেন একটু ডিটেলস কম, তার সাথে ছবিতেও কিন্তু কিছুটা পরিমাণ ডিটেলস কম মেইন ক্যামেরার তুলনায়। তবে টেলিফোটো দেওয়ায় পোর্ট্রেট লাভারদের জন্য সুখবর, কারণ আপনি 1x 2x 3x 4x এর পোর্ট্রেটগুলো তুলতে পারেন। আর এখানে যদি 4x এ আপনি শিফট করেন তাহলে ছবিটা কিন্তু আপনার 100 mm এ গিয়ে দাঁড়ায়, আর 3x এ শিফট করলে কিন্তু 17 mm এ গিয়ে দাঁড়ায়। আর পোর্ট্রেটটা যদি 4x এর উপরে হয়ে যায় তাহলে সেক্ষেত্রে ডিটেলস এর কিছুটা ঘাটতি থাকবে। তবে ওআইএস না থাকায় আপনাকেও একটু শক্ত হাতের ছবিগুলো তুলতে হবে। তবে পোর্ট্রেট সেকশনটা মোটামুটি ভালোই ছিল, আর ফ্রন্ট ক্যামেরাটাও এই বাজেটে মোটামুটি মানানসই ছিল। তবে প্রোটেকশন করার জন্য IP54 এর সার্টিফিকেশনটা খুবই পিছিয়ে বলবো, যেখানে আমরা বর্তমানে IP68 কিংবা 69 একটা আইপি রেটিং এর প্রতিযোগিতা চলছে, সে তুলনায় এটা কিন্তু অনেক পিছিয়ে। যেটি আমরা দেশের বাজারে 8128 8256 এই দুইটি র্যাম ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল দেখতে পারবো, যার বেস ভ্যারিয়েন্টের প্রাইস আমাদের দেশে আনঅফিশিয়াল ভাবে রাখা হয়েছে 29 কিংবা 30,000 টাকা প্রাইস পয়েন্টের মধ্যে। তবে আপনি যদি প্রাইস কিছুটা বাড়াতে পারেন আর আপনার যদি ইচ্ছা থাকে আমি নাথিং এর স্মার্টফোনই নিব, তাহলে আপনি নাথিং ফোন 3 এ দেখতে পারবেন। ওইটার ক্যামেরা কোয়ালিটির থেকে কিন্তু বেশ ভালো আমি বলবো। তবে এটা সম্পূর্ণ আপনার উপর, কারণ অল ওভার সবকিছুতে বললাম ভালো মন্দ। তবে আপনারাও যেহেতু স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, স্মার্টফোনটিকে আসলে কেনা উচিত কিনা কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোন একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর যাওয়ার আগে একটি গুরুত্বপূর্ণ কথা, চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলিয়েন না, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো আর লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না। তবে প্রোটেকশন করার জন্য IP54